তো বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেখানে বৃহৎ চ্যালেঞ্জ হচ্ছে দলকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসা। কেননা তার মায়ের ইন্তেকালের পর তিনি দলের মূল নেতৃত্বে একক ব্যক্তি এখন, এবং সেই জায়গাটিতে তাকে এখন দলকে নেতৃত্ব দিয়ে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে হবে। এটা তার একটা চ্যালেঞ্জ। দলের মধ্যে কিছু অনৈক্য আছে, তারা যে আসন ভাগ করেছেন সেখানে আমি আজকে সকালে দেখেছি যে রাশেদ খানের আসনে একজন স্বতন্ত্র দাঁড়িয়ে গেছেন, এরকম বিদ্রোহী প্রার্থী দাঁড়াচ্ছেন। তো এইগুলিকে হয়তো তাকে ম্যানেজ করতে হবে, কিন্তু এটা হচ্ছে দলের ভেতরের বিষয়। দলে প্রচুর ইনফিল্ট্রেশন হয়েছে, কেননা এগুলো 16-17 বছরে ক্লোজ মনিটরিং তো দলের উপর করা সম্ভব হয় নাই। ফলে ভবিষ্যতে তাকে দলকেও পুনর্গঠন করতে হবে। এর বাইরে তার যে মোটা দাগে সরকার গঠন করলে অথবা দেশকে নেতৃত্ব দিতে গেলে যে চ্যালেঞ্জগুলি রয়েছে, প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনীতি, এই দুটি। এর বাইরে অন্যান্য যে কাজগুলি সরকারকে করতে হয় সেগুলিতে রয়েছেই। কিছু কিছু খাতে বাংলাদেশ যথেষ্ট দুর্বল হয়ে গিয়েছে, যেটি আগে ছিল না। যেমন এই অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য খাতে প্রচুর অনিয়ম হয়েছে এবং স্বাস্থ্য খাত আরও মাজুল অবস্থায় চলে গিয়েছে। তো এই খাতে তাকে অনেক মনোযোগ দিতে হবে। শিক্ষা বহুদিন ধরে অবহেলিত, এবং শিক্ষাকে নানানভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে গিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে এত ক্ষতিগ্রস্ত করা হয়েছে যে আমাদের ছেলেমেয়েরা একটা সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে একই ধরনের চিন্তা ভাবনা অভ্যস্ত নয়, তাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। শিক্ষার মধ্যে এক ধরনের বৈষম্য আছে, এটা তাকে ঠিক করতে হবে। নারীর অধিকারের বিষয়ে তাকে অনেকগুলি চ্যালেঞ্জ ফেস করতে হবে, কেননা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অন্তর্বর্তী সরকার একটা নারী কমিশন করে সেই রিপোর্টটা এখনো কিন্তু কোনো একটা তোষকের তলা ফেলে দিয়েছে। তার মানে তাকে আবার নতুন করে নারী অধিকার এবং নারী বিষয়ক যে কাজগুলি আছে সেগুলি করতে হবে। বাংলাদেশে প্রচুর প্রতিবন্ধী জনসংখ্যা আছেন, যেটা কিন্তু তার বক্তৃতার মধ্যেও তিনি বলেছেন। প্রতিবন্ধীরা খুবই অবহেলিত, এদের জন্য তাকে কাজ করতে হবে। এবং বাংলাদেশের বৈদেশিক ঋণের বোঝা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, এটা শোধ করার জন্য আসলে একটা সমন্বিত পরিকল্পনা প্রয়োজন হবে। এইগুলি তো রয়েছে। হ্যাঁ, মানে সরকারের বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। কিছু কিছু জায়গায় অবশ্য বাংলাদেশের ভালো পরিস্থিতি আছে। আরেকটা বড় পরিস্থিতি হচ্ছে পরিবেশ, কেননা আপনারা জানেন বাংলাদেশ ক্লাইমেট চ্যালেঞ্জড একটা এরিয়া, এবং এই যে জলবায়ু পরিবর্তন জনিত যে অভিঘাত, সেই অভিঘাতের মোকাবেলা বাংলাদেশকে করতে হবে। তুষার ভাই, আপনি যেটা বলছিলেন যে তিনি দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে ক্লোজ মনিটরিং এর কথাটা আপনি বলছিলেন। এখন তো লং ডিস্টেন্স কমেছে, তাহলে প্রার্থীরা যে বিদ্রোহী প্রার্থী হয়ে তার দলের বিরুদ্ধে যে দাঁড়াচ্ছে, তিনি তো এটা তাদেরকে ডেকে নিয়েও কথা বলতে পারতেন। মানে সেই বিষয়টি এখনো তিনি কিভাবে এটা ম্যানেজ করবেন, এটা তো তার নেতৃত্বের পদ্ধতির বিষয়। নানান ভাবে হতে পারে। ধরেন যেখানে কাউকে যদি বকা দিয়ে কাজ হয় তাহলে বকা দিয়ে করতে হবে, কাউকে যদি বহিষ্কার করে কাজ হয় বহিষ্কার করতে হবে, কাউকে যদি বোঝাতে হয় বোঝাতে হবে। সেটাও কিন্তু হয়েছে, যারাই স্বতন্ত্র দাঁড়াচ্ছেন বা দলের বিরুদ্ধে আচরণ করছেন সকলেই যে ওই অঞ্চলে বিজয়ী হতে পারবেন এমনও নয়, আবার সকলেই যে মূল প্রার্থীকে পরাজিত করিয়ে দেবেন সেটাও নয়। তো এই কারণে এটা আসলে এক একজনকে এক একভাবে এটা হ্যান্ডেল করতে হবে বলে আমার মনে হয়। মোটা দাগে দলীয় শৃঙ্খলা অ্যাপ্লাই করতে হবে, আর এরপরে ব্যক্তিগতভাবে বিবেচনা করে কাকে কিভাবে বন্ধ করা সম্ভব এটা দেখতে হবে। কিন্তু এইটা কিন্তু আসলে বড় বিষয় না। একটা বড় বিষয় যেটি রয়ে গিয়েছে সেটি হচ্ছে যে আগামী নির্বাচন যাতে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য এবং সুষ্ঠু হয়, এই জন্য মাঠেও প্রচুর পরিমাণে বিএনপিকে এবং বিএনপির যারা মিত্র দল তাদেরকে এক ধরনের চাপ অব্যাহত রাখতে হবে। ঠিক একইভাবে উল্টো দিকে যারা আছেন তাদেরকেও কিন্তু চাপ অব্যাহত রাখতে হবে, কেননা নিরপেক্ষ না হলে যে কোনো একদিকে হেলবে, যে কোনো একদিকে হেলা মানেই হচ্ছে নির্বাচনটা নষ্ট হয়ে যাওয়া। ধরেন বাংলাদেশে সবাই নির্বাচন করলো এবং যারা যারা জিতলো সকলে মিলে একটা জাতীয় সরকার তৈরি করলো, তাহলে তো সেইখানে কোনো বিরোধী দল এবং মতের অস্তিত্ব থাকে না। তাহলে এটা বাকশাল 2026 হবে, কারণ দেশে সবাই একই দল করবে। বাকশালের মধ্যে যেটা ছিল সেখানে ছিল যে ভিন্ন ভিন্ন মতের লোকেরা ওই দলে যোগ দিবেন এবং নিজেরা নিজেদের বিরুদ্ধে ইলেকশন করবেন। এটা কিন্তু বাকশালের মধ্যে ছিল, যেটা সোভিয়েত শাসন ব্যবস্থায় কিংবা চাইনিজ শাসন ব্যবস্থা আপনি নিশ্চয়ই জানেন যে দল একটা, কিন্তু দলের লোকেরা একজন আরেকজনের বিরুদ্ধে নির্বাচন করতে। হ্যাঁ, তো মার্কাও একটাই হবে, সেটা কিন্তু হবে না।
মার্কা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে তখন। অর্থাৎ দলের ভেতরে সবাই একসাথে নির্বাচন করবেন, কিন্তু তারা স্বতন্ত্র প্রার্থীর মতো আচরণ করবেন নির্বাচনের সময়। ততখানি হবে না, কিন্তু একটা জিনিস তো হয়েছে। আপনি দেখেন, আমার ভাইজান মান্নান ভাই উনি বলেছেন যে এটা আসন সমঝোতা, এটা জোট না। তাহলে জোট হতে গেলে নিশ্চয়ই একটা আদর্শিক সমঝোতা দরকার হয়, অর্থাৎ একই মন মানসিকতার দল হতে হয়। এখানে তিনি বলেছেন যে এটা আসলে একই মন মানসিকতার নিশ্চয়ই না, তাহলে তো জোট হতো। এটা একটা আসন ভিত্তিক সমঝোতা, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের ভোটের কম বেশি আছে, সবাই মিলে একটা আসন ভাগাভাগি করেছেন যাতে তারা একটা সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন। খারাপ কিছু না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইরকম যে ধরেন একটা পাড়ায় আপনি দেখবেন যে গরু জবাই হয়, তো সবার লাল গরু পছন্দ না, কিন্তু মাংস পছন্দ। তো এই জন্য গরুর পছন্দটা এক না হলেও গরুর মাংসটা সবাই ভাগে ভাগে নেয়। তো এটা ওরকম হয়েছে আর কি, যে আদর্শটা সবার পছন্দ না, কিন্তু আসনটা পছন্দ আর কি। এবং সেই জন্য এটা সমঝোতা হয়েছে। কারণ এই যে জোট দুই দিকেই, আমি বলবো না যে শুধু এই দিকে, এই যে জোটের রাজনীতি, সেখানে যখন আদর্শিক মিল না হয়ে আসনের মিল হয়, তখন দেখা যায় যে এমন অনেক দল থাকে যারা আদর্শিকভাবে একদম বিপরীত। যেমন জামাত ইসলামের জোটে একটি দল আছে, তারা নারী আলোচক থাকলে টকশোতে যায় না। এখন নারী সাংসদ থাকলে কি তারা সংসদে যাবে? এই প্রশ্নের উত্তর এখনো মীমাংসিত হয় নাই। আবার এনসিপিতে ভর্তি ভর্তি নারী ছিল, তারা সব পদত্যাগ করছে। এখন আসেন যে কিছু কিছু মৌলিক প্রশ্নে আসলে জোটই বলেন আর আসন ভাগাভাগি বলেন, সরকার তৈরি হলে তো একটা ঐক্যে আসতে হবে। এই যে নারীর বিষয়ক ঐক্য, শিক্ষার বিষয় ঐক্য, স্বাস্থ্য ব্যবস্থার বিষয় ঐক্য, সংস্কৃতি আগামী দিনে কেমন হবে, বাউল ধরে পিটাবেন নাকি পিটাবেন না, এইসব ব্যাপারে একটা ঐক্য লাগবে না? লাগবে তো। তারপর অর্থনীতি কিভাবে চলবে, সুদ থাকবে নাকি সুদ থাকবে না, বাংলাদেশকে বৈদেশিক ঋণের সুদ পার্সেন্টেজে হিসাব করে দিবে, কিংবা এই যে বৈদেশিক আমদানি রপ্তানিতে যে লেটার অফ ক্রেডিট খুলতে হয়, সেখানে যে এলসি কেনা বেচা হয়, সেইখানে যে সুদ দিতে হয়, ব্যাজ বাটার অঙ্ক, সেটাকে ব্যাংকাররা করবে নাকি করবে না, এগুলোর ব্যাপারে একটা ঐক্য দরকার হবে না? কিন্তু সেইখানে তো আসলে ঐক্যের কোনো জায়গা নাই। এটা হচ্ছে কি এমন, আমরা সংসদ সদস্য হতে চাই, ক্ষমতার ভাগবাটোয়ারা চাই, মিন্টো রোডে বাড়িতে থাকতে চাই, উপদেষ্টা ত্যাগ করার পরে মিন্টো রোডের বাড়ি ছাড়তে চাই না। তো এইগুলা হচ্ছে ভাগাভাগির শর্ত আর কি। এইবার আসেন আরেকটা বেশ সুন্দর কথা উনি বলেছেন যে এনসিপি তাদের সঙ্গে গিয়েছেন, এটা নিয়ে হয়তো অনেকের মন খারাপ। আসলে মন খারাপ কারো না। আমার কথা যদি বলেন, আমার শুধু একটা প্রশ্ন যে এনসিপি যে প্রতিশ্রুতিগুলি মানুষকে দিয়েছিল, সেই প্রতিশ্রুতির সঙ্গে তাদের বর্তমান আচরণে মিল নাই। এইটা নিয়ে অনেকের আপত্তি রয়েছে যে এত অল্প দিনেই যদি কাজে কর্মে অমিল দেখা দেয়, তাহলে ভবিষ্যতে কি হবে। এখন একটা সুন্দর কথা তিনি বলেছেন যে এরা অনেকটা নিরাপত্তার জন্য জামাত ইসলামের কাছে গিয়েছেন। তার মানে রাষ্ট্র সরকার নিরাপত্তা দিতে পারছে না, হ্যাঁ, এই দলটা নিরাপত্তা দিতে পারবে বলে তারা আশা করছেন যদি একটা এই জোটে থাকা যায়। খারাপ কিছু না, কিন্তু আপনি বলেন এই দলটা দাবি করে যে তারা বাংলাদেশের এই যে পট পরিবর্তনের সবচেয়ে বৃহৎ ভূমিকা পালন করেছে, যেমন আওয়ামী লীগ দাবি করত এবং এখনো করে, মুক্তিযুদ্ধ তারাই করেছে। তো এখন এই দলের এত সমর্থন, কিন্তু নিজের নিরাপত্তা দেওয়ার মতো সমর্থন নাই। কিন্তু আপনি দেখেন এই দলের নেতারা এই গত 15-16 মাসে কি করেছেন, তারা থানায় গিয়ে মুচলেকা দিয়ে আসামি ছাড়িয়ে এনেছেন, মানে যার বিরুদ্ধে অভিযুক্ত তাদেরকে ছাড়িয়ে এনেছেন। যে দল থানার থেকে আসামি উদ্ধার করে নিয়ে যেতে পারে, সেই দল নিজেকে নিজে নিরাপত্তা দিতে পারে না। এটা আমরা কি করে বিশ্বাস করবো? গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ না কি জানি কি কি কথা হচ্ছিল, তারাও একই কাণ্ড কারখানা করেছেন। তো এরা থানার সামনে গিয়ে হুমকি ধামকি দিতে পারেন আর নিজেদেরকে নিরাপত্তা দিতে পারেন না। থানাই তো তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, তাই না? তাইলে এই যে দলটা তাদের সাথে গিয়েছেন বা যে লোকগুলিতে গিয়েছেন, তাদের একটা বিরাট অংশ নিরাপত্তা অভাবে আছে, নাকি তাদের কাছ থেকে লোকজনের নিরাপত্তা অভাবে আছে, থানা পর্যন্ত তাদের কাছ থেকে নিরাপত্তার অভাবে আছে? তো এইটা তো আসলে যুক্তিপূর্ণ কথা হলো না আর কি। আর কিছু কিছু রিল দেখলে বোঝা যায় যে এনসিপির নেতারা যা বলেছেন মুখে, সেটা আমাদের কাছে কথা রাখেন নাই। যেমন আমি একটা টেলিভিশনে দেখেছিলাম, একজন এনসিপির নেতা বলছেন উনি কোচিং সেন্টারে নোট কি কি যেন দেন এবং 70-80 লাখ টাকা আয় করেন। ওনার নির্বাচনী হলফনামা ওই 70-80 লাখ টাকার কোনো উল্লেখ নাই। তারপরে আমি দেখেছি আরেকজন বলছেন
বাড়িটা ভাঙা, বাড়িটা নষ্ট, কিন্তু পরে উনি বলছেন 3 একর জমি না 1.5 একর জমির সবচেয়ে উপরে বড় বাড়ি সবচেয়ে বড় বাড়ি, গ্রামে সবচেয়ে, তাদেরই। এবং উনি তো দাঁড়িয়েছেন, ওনার বাবাও ডামি ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়ে গেছেন। এবং মানে এবং তুষার ভাই, আমি আরেকটা বিষয় আপনার নজরে নিয়ে আসি, সেটি হচ্ছে বাবার চেয়ে কিন্তু পিতার মানে পিতার চেয়ে ছেলে সম্পত্তি কিন্তু বেশি বেশি, দেখানো এবং হয়েছে। এই পুত্র 1 বছর আগে কি কাজ করতো? যারা 1 বছর আগে আচ্ছা। একটি চাকরির জন্য আন্দোলন করেছেন, তারা 1 বছরে 14 মাসে রাতারাতি এবার এত আসেন, টাকা আরেকজন কিভাবে হলো? বলেছিলেন যে ওনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, অথচ ওনার বেশ আয় পাওয়া গেছে, পরামর্শক হিসেবে উনি আয় করেন, তাহলে সব নগদে নেন, ব্যাংকে রাখেন না কোনো টাকা। তারপরে এই যে হিসাবের গরমিল, আবার এটাও আমরা দেখেছি, এনসিপির থেকে পদত্যাগের আগে এনসিপির হয়ে নির্বাচন করবেন বলে বিকাশে টাকা নিয়েছেন, আবার সেই টাকাটাকে হলফনামা উল্লেখ করে দিয়েছেন যে তার নির্বাচনী ব্যয় বিকাশ থেকেই হবে। তো এই যে স্ববিরোধী রাজনীতি, এটাকে আমরা আশা করেছি? আমরা তো এটা আশা করি নাই। কারণ আমাদের যে বয়স, আমরা যদি এখন করি, তাও ধরেন মেনে নেওয়া যায় যে এই লোকগুলি পুরানা সিস্টেমের মধ্যে ছিল, করাপ্ট হয়ে গিয়েছে, ভালো না, বুঝে না, তাই না? কিন্তু যারা মাত্র জীবন শুরু করেছে রাজনীতির, তাদের আচরণ যদি এরকম হয়, তাহলে আগামী 40 বছরে তারা কি করবে? এইটা তো মানুষের মনে সন্দেহ আসতে পারে। এটা কিন্তু হিংসা বিদ্বেষ থেকে আসে নাই, এটা জনগণ নিরাপত্তার অভাব বোধ করছে। জনগণ চিন্তা করছে এরা যদি এখনই এরকম করে, তাহলে আগামী 40 বছর এরা কি করবে, আগামী 50 বছর এরা কি করবে? অনেক আছে চাকরি বাকরিও করে নাই জীবনে, কিন্তু সংসদ সদস্য হওয়ার জন্য দাঁড়িয়ে গেছেন, এবং হ্যাঁ, তাদের কিন্তু জীবনে কোনো প্রতিষ্ঠান চালায় নাই, চালায়নি, আয় করে চাকরি নাই, করেনি। আয় করে নাই, জীবনে প্রথম আয়কর ফাইল কমপ্লিট করেছে, আয়ের উৎস বলতে পারে না, এবং যেসব হলফনামা সবাই দিয়েছে এবারের, মানে সবাই বলা উচিত না, মানে বিরাট বিরাট লোকজন যেসব হলফনামা দিয়েছেন, এই হলফনামা যে সত্য নয়, এটা দেখলেই বোঝা যায়। তো এই সব কিছু মিলিয়ে ভোটার হিসেবে আমার মতো মানুষেরা খুবই হতাশ। কারণ আমরা আশা করেছিলাম যে বদল মানে বদল, আপনি বলেছেন না পালা বদল, এটা নাটকের শব্দ। পালা বদল মানে হচ্ছে সিকোয়েন্স চেঞ্জ। হ্যাঁ, তো সিকোয়েন্স চেঞ্জ হয়, নাটকের স্টোরি চেঞ্জ হয় না। কিন্তু আমরা তো চেয়েছিলাম যে স্টোরিটাই চেঞ্জ হবে, নতুন নাটক হবে। এখন সবাই বলতো নাটক কম করো পিও, এখন তো দেখছি নাটকই হচ্ছে, মানে আর কিছু হচ্ছে না। এটা কি আমাদের জন্য হতাশাব্যঞ্জক নয়? আমি খুব সাধারণ মানুষ হিসেবে বলি, আজকে আমি সকালবেলা ইন্টারনেটে দেখেছি যে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে একটা বাস থেমেছে, তার পেছনে কিছু গাড়ি থেমেছে, গাড়িগুলি ভেঙে ডাকাতি হয়েছে, পুলিশ নাকি কাছে দাঁড়িয়েছিল, তারা আসে নাই। রাষ্ট্র, সরকার, পুলিশ যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে জোট করে নিরাপত্তা পাওয়া যাবে? বা কোনো নিরাপত্তার প্রয়োজনে জোট করে লাভ হবে? আমার মনে হয় যে আমাদের ভিন্ন চিন্তা করার খুবই প্রয়োজন রয়েছে। জাতীয় সরকার নয়, চিন্তা ভাবনার ক্ষেত্রে একটা জাতীয় ঐকমত্য দরকার ছিল, এবং এই যে জাতীয় ঐকমত্য যে হয় নাই, এইটা একদম হাতে নাতে প্রমাণিত হচ্ছে। এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে ব্যর্থ কমিশন হচ্ছে ঐকমত্য কমিশন। এখনো কি এনসিপি এটাতে সাইন করেছে? আমার তো মনে হয় এনসিপি এখনো জুলাই সনদে সাইন করে নাই। চেতনা চেতনা বলে, কিন্তু জুলাই সনদে কি তারা স্বাক্ষর করেছে আমি তো জানি না। যে সনদে আপনি স্বাক্ষর করেন নাই, সেই সনদে গণভোট হচ্ছে, আর গণভোটে আপনি হ্যাঁ দিতে বলবেন? আমি বুঝি না। আচ্ছা, মানে আমি একটু জানতে চাই আপনার কাছে, বুঝতেও চাই যে এত দিন হয়ে গেল, তা এখনো তারা কেন জুলাই সনদে? এটা ওনারা বলতে পারবেন, কিন্তু যে সনদ ভোটে চলে গিয়েছে, আপনি জনগণকে হ্যাঁ বলতে বলছেন, তারা হ্যাঁ বলে নাই এখনো। হ্যাঁ, তো যেখানে তারা হ্যাঁ বলে নাই, সেখানে জনগণ হ্যাঁ বলবে কেন? এটা আমি জনগণ হিসেবে প্রশ্ন করতে পারি না। মান্নান ভাই তো খুব চমৎকার একটা কথা বলেছেন যে গণতন্ত্র মানে হচ্ছে এই যে আমরা এখানে বসে কথা বলবো, আমাদের মধ্যে অত্যন্ত সুন্দর সম্পর্ক, কিন্তু আমরা হাসি, কথা বলি, দেখা হলে কিন্তু আমরা একদম মানে আপন ভাইয়ের মতো। কিন্তু আমরা তো তর্ক করতেই পারি, এই তর্কটাই তো আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে। এবং আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, তারা কিন্তু এক ধরনের সংস্কৃতি আশা করে, যেখানে বাংলাদেশের সংস্কৃতি এবং তার ধর্মীয় সংস্কৃতি, এই দুইটা একটা জায়গায় এসে একে অন্যকে সিম্বায়োটিক একটা সুন্দর সম্পর্কে তার অবস্থান করবে। এই সকল কিছু কি আছে আসলে? আপনি লক্ষ্য করলে দেখবেন, ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়া হলো না, ছায়ানটার উদীচিতে আগুন দেওয়া হলো, রক্ষা করার জন্য এনসিপির নেতা নেত্রীরা একদম এগিয়ে গিয়েছেন, আমরা এগিয়ে এসেছি এখানে প্রতিরক্ষা করতে। কিন্তু তার আগের দিন এগুলো ভাঙার যারা উস্কানি দিয়েছিলেন, সেখানে কি তাদের কোনো লোকজন ছিলেন? তাদের ব্যাপারে তারা কোনো ব্যবস্থা নিয়েছে? দিনের ভোট রাতে হওয়ার যে বিষয়টা, এটা আসলে একটা ক্যাটাগরিক্যালি স্পিকিং, এটা একটা
এটা একটা অবস্থাকে বোঝানোর জন্য বলা হয়েছে। মূল বিষয় হচ্ছে ভাই কি এটা হয় নাই? না না, আমি পুরোটা শেষ করি তারপরে বলেন। এই অবস্থাটা কেন জানেন? নির্বাচনের ফলাফল আগেই ঠিক হয়ে থাকতো। এটা রাতে হওয়ার দরকার ছিল না, মানে হয়তো তার আগে 1 সপ্তাহ আগেই ঠিক হয়েছে বা 2 সপ্তাহ আগেই হয়েছে। ভোটের একটা প্রসেস হইতো, এটাকেই মানুষ সুন্দর করে বলেছে যে দিনের ভোট রাতে হয়। আসলে কি ভোট দরকার ছিল না তো, কারণ যারা আগে ভোট করেছেন তারা আগেই ঠিকঠাক করে ফেলেছেন কে জিতবে কে হারবে কোন জায়গাতে কে দাঁড়াবে। যে কারণে আমরা দেখেছি যে ব্যারিস্টার সুমন যে সিটে জিতলেন, আওয়ামী লীগের মন্ত্রীরা সেই সিটে গিয়ে খুব আনন্দ করছে সুমন জিতেছে, অথচ সুমন কিন্তু ওনাদের প্রার্থীকে হারিয়েছে। তার মানে ঠিক করা ছিল সুমন জিতবে, আগে থেকে প্ল্যান ছিল। আগে থেকে ঠিক করা ছিল। তো এই যে ঠিকঠাক করা নির্বাচন, এইটাকেই বলা হয়েছে যে দিনের ভোট রাতে। ওইটা রাতে হবে না, দিনে হবে না, সন্ধ্যায় হবে না, শুভে সাদিকে হবে, এটা আসলে কোনো বিষয় না। বিষয় হচ্ছে আগেই ভোটটা ডিসাইডেড হয়ে গেছে। তো মুশকিল হলো যে রাতেই কি হয় নাই, রাতেই যে হয়েছে এইটাও কোনো ঘটনা না, কিন্তু এটা হয়তো আরো 2 সপ্তাহ আগে হয়েছে, 1 মাস আগে হয়েছে। ওনারা যে আধিপত্যবাদের কথা বলেন, হয়তো আধিপত্যবাদীরা আগেই ঠিকঠাক করেছে। এটার তো কোনো স্পেসিফিক হয়তো বলেন না, এত এভিডেন্স আছে না। আমি তো প্রত্যক্ষদর্শী সাক্ষী না। হ্যাঁ, না, সাক্ষী না, মানে আমি যখন টকশোতে কথা বলবো, আমি যখন নেতারা যখন ইন্ডিয়া থেকে এসে বলে ভাই তাদের পারমিশন ছাড়া ভাই আমরা একটা কথা বলতে না পারবো ভাই, এটা আসেন আছে আপনারা আমি বলি, আপনারাও ইন্ডিয়া পারমিশন দেয় নাই দেখে রোগী দেখতে গেছে, ওইটা গোপন করে রাখছেন 2 মাসের বেশি। না, তারপরে আমরা পাবলিক করেছি। হ্যাঁ করেছেন 2 মাস পরে, তো পারমিশন দেন। আগে করেছি। হ্যাঁ করেছেন, কিন্তু পারমিশন নিয়ে হয়তো করেছেন কিনা আমরা তো জানি না। এটা তো হয়তো, এই জন্যই হয়তো বলতে হয়, কারণ আমি যেটা প্রত্যক্ষদর্শী সাক্ষী না, তার আগে অলওয়েজ হয়তো হবে। আমার চোখের সামনে ঘটলে আমি দেখেছি, আর যেটা আমার চোখের সামনে ঘটে নাই আমি অনুমান করতে পারি যে হয়তো এটা 2 মাস আগে হয়েছে না 4 মাস আগে হয়েছে, এটা তো আমরা জানি না। কিন্তু আমরা দেখেছি যে সাধারণ রোগী দেখতে গেলেও পারমিশন হয় নাই, বা একটা অনুমতির ব্যাপার স্যাপার ছিল। সবাই করে অল্প আর বেশি। আগের অবস্থা ভালো কিনা এটা আসলে প্রশ্ন না, বর্তমান অবস্থা ভালো কিনা এটা হচ্ছে প্রশ্ন।